জি স্যার, পেয়েছি এবং শুরু করেছি দেখুন। শেয়ারটা কি দেখা যাচ্ছে? ফাইল দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আমি প্রথমে পলিমার মলিকুল সম্পর্কে বলছি, হ্যাঁ, এরপরে বলছি পলিমার কেমিস্ট্রি, তারপরে বলেছি পলিমার শেপ, এবং কি বলছিলাম, পলিমারের মলিকুলার ওয়েট বলেছিলাম। আজকে আমি শুরু করছি, দেখো প্রথম থেকে, যেখানে আমি শুরু করছি এখানে, এই জায়গা থেকে। আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। এই ফাইলে তো এখানে তোমার দেখা যাচ্ছে না কিছু বইয়ের, এই জায়গায় ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, তো কি ব্যাপার? আমি ডিপার্টমেন্টে তো আজকে আগে বাসা থেকে নিয়েছিলাম, আজকে আবার ডিপার্টমেন্টে এসেছি, কিন্তু এই ফাইলটা, বইয়ের ফাইলটা আমার কাছে ছিল না, সফট কপিটা। স্যার প্রবাবলি হয়তো লোড হতে একটু দেরি হচ্ছে। আমি মলিকুলার কনফিগারেশন থেকে শুরু করছি আজকে। ওকে স্যার। পলিমারটা কি অনেক লম্বা চেন, লং চেন, তাই তো? এবং Yes, চেনের sir. ভিতরে কি জেনারেলি কি থাকে? কার্বন কার্বন বন্ড থাকে। বন্ডগুলো সিঙ্গেল বন্ড হতে পারে, ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে। জি স্যার, ট্রিপল বন্ড হতে পারে, তবে কার্বন কার্বন ট্রিপল বন্ড কি আদৌ হবে? ট্রিপল বন্ড হলে কেন হবে না? কেন উপরে একটা এইচ থাকবে, একটা এইচ থাকবে, সমস্যা কি? যদি ধরুন স্যার চেইনের মধ্যে দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড হয়, সি ট্রিপল বন্ড সি, তারপরে কার্বনের সাথে দুটো থেকে সিঙ্গেল বন্ড দুটো চেইনের সাথে জুড়ে গেল, তাহলে ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড অল্টার করতে থাকবে এবং দুই কার্বনের সাথে কোনো হাইড্রোজেনই থাকবে না। এত লম্বা কার্বন চেইন পসিবল? মানে থিওরিটিক্যালি পসিবল আর কি, এখন এমনি খুব বেশি হয়তো বা নাই, কিন্তু থিওরিটিক্যালি পসিবল। আচ্ছা, এখন দেখো, তারপরে মেইন চেইন তো জেনারেলি কার্বন কার্বন থাকবে, কিন্তু সাইড চেইনে কি অনেক কিছু থাকতে পারে, যে কোনো একটা সিঙ্গেল অ্যাটমও থাকতে পারে, আবার কি, আবার যে কোনো সাইড গ্রুপ, অনেক লম্বা সাইড গ্রুপ। এখানে 8 দিয়ে দেখানো হচ্ছে, এখানে আরো জায়গায় কি শুধুমাত্র হাইড্রোজেন হতে পারে, আবার কি হতে পারে, ক্লোরিন হতে পারে, সিএইচ3 হতে পারে, অনেক কিছু হতে পারে। এই 8 থেকে কি অনেক লম্বা একটা চেইনও বের হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই যে সাইড চেইন গুলো থাকবে, দেখো সাইড চেইন গুলো কিন্তু কি হতে পারে, চেইনের যে কোনো এক পাশেও থাকতে পারে, আবার কি দুই পাশেও থাকতে পারে। আবার দেখো কি, যে সাইড চেইন গুলো থাকবে সেগুলো কিন্তু অর্ডারও থাকতে পারে বা ডিসঅর্ডারও থাকতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এখন তোমরা তো বোধহয় আইসোমার বা আইসোমারিজম তো জানো। জি স্যার, 11 12 এই পড়ে এসেছি। ইয়েস স্যার। তাহলে আইসোমার কি হবে, কম্পোজিশন একই হবে কিন্তু স্ট্রাকচার ডিফারেন্ট হবে। তাহলে মনে করো আর একটা গ্রুপ আট কিন্তু কি একটা সিঙ্গেল আর, মানে আট তো কম্পোজিশন, সেটা কি থাকতে পারে, এখানে থাকতে পারে, এভাবে থাকতে পারে। বাবা কি দেখো, এখানে তেমন দেখানো হয়েছে কি, দেখো কি দুটো একই সাইডে আছে, কিন্তু কি মাঝখানে একটা গ্যাপ আছে, মাঝখানে একটা এইচ আছে। আবার কি হতে পারে, দুইটা যদি আর গ্রুপ থাকে, আর গ্রুপ কি পাশাপাশিও থাকতে পারে। এবং এটা কি তোমার একদম পলিমার চেনে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত থাকতে পারে। কাজে আইসোমার তো পলিমারের মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ কি পলিমার তো অনেক লম্বা চেন। আইসোমার গুলা স্ট্রাকচার কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু পলিমারের প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। মানে যদি সাইড গ্রুপ থেকে থাকে, সাইড গ্রুপটা কোথায় আছে, উপরে আছে, নিচে আছে, নাকি তার কি অর্ডার অবস্থা আছে, নাকি ডিসঅর্ডার অবস্থা আছে, যে কোনো কিছুর উপরে ডিপেন্ড করবে যে তার প্রপার্টি গুলো কেমন হবে। তো পলিমারের ক্ষেত্রেও এরকম আইসোমার বা আইসোমারিজম আছে। এখন পলিমারের আইসোমার গুলোকে মেইনলি দুই ভাগে ভাগ করছে। প্রথমটাকে বলছে স্টেরিও আইসোমারিজম, আরেকটা আছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম কোনটাকে বলতেছে, দেখো যদি এরকম হয় যে যে সাইড চেন গুলো আছে সেগুলো যদি কি হয়, একদম সেম অর্ডারে যদি থাকে পুরো চেনের মধ্যে, সেটাকে বলছে স্টেরিও আইসোমারিজম। দেখো সাইড গ্রুপ গুলো এখানে 8 দিয়ে দেখানো হচ্ছে, 8টা কিন্তু কি হিসাবে বলা নাই, কিন্তু যে কোনো কিছু হতে পারে। এগুলো যদি দেখো একদম কি অর্ডার মেইনটেইন করতেছে, দেখো একটা আর মাঝখানে একটা এইচ, আবার একটা আর, একটা এইচ, একটা, যদি এরকম অর্ডার মেইনটেইন করে পুরোটা চেন পর্ব যদি এরকম থাকে, সেটাকে বলবে হচ্ছে স্টেরিও আইসোমারিজম বা স্টেরিও স্যার আইসোমারিজম।
তো এখানে বোধহয় অর্ডারটা না, এখানে প্রত্যেকটা আরই তো কার্বন চেইনটার একটু ওপরে আছে, প্রত্যেকটা সি থেকে যে ওয়েজ গুলো চলে গেছে, সলিড ওয়েজ, এখানে আর প্রত্যেকটাই উপর দিকে আছে, the same side of the chain. RHS alteration না, all the R groups are situated on the same side of the chain as follows. এই ছবিটার সেটাই তো উপরেই। সেটা তো সেম চেঞ্জ মানে তো এই চেনের এই পাশে আছে না সবগুলা, সবগুলা তো চেনের একই দিকেই আছে, সেটাই বলতেছে আর কি। জি স্যার, কিন্তু স্যার উপর দিকে কেন স্যার, ও যদি উল্টো দিকে থাকতো তাহলে তো পরপর দুটো কার্বনের মধ্যে আর চলে আসতো। তুমি কি বলছো, মানে এখানে এখানেও থাকতে পারে তাই বলতেছো, মানে নিচেও ওই থাকতে পারে? ওইখানে থাকলে তো স্যার এটা অন্য কেস হতো, আমরা যে কিছুক্ষণ আগে দেখালাম যে হেড টেল বা হেড 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 ওইরকম কিছু একটা হতে পারতো, কিন্তু এর পরের যে তিনটা এক্সাম্পল আছে প্রত্যেকটাই কিন্তু স্যার হেড টেইল এক্সাম্পল, কোনো হেড হেড এক্সাম্পল নেই। মানে সব কয়টা চেনে আমরা কিন্তু একই একই পাশে, আমরা বলছি যে ওপর দিকে বা নিচের দিকে বলতে আমি 3 ডাইমেনশনালি ওপর দিকে নিচের দিয়েছি। সি থেকে তো সলিড ওয়েজ গুলো যেগুলো বের করেছে সেটা হচ্ছে এই চেইনের যে লোকাল প্লেন আছে তার উপরে, আর যে ড্যাশ গুলো দেখেছে সেটা হচ্ছে নিচে। এখন যদি আর এবং এইচ এর অর্ডারটা আমি চেঞ্জ করে দিই যে কোনো একটা সি এর চেনের জন্য, কিন্তু আরটাকে যদি আমি সলিড ডট দিয়ে বোঝাই যে এই 3 প্লেনের উপরে, আর এইচটাকে যদি ড্যাশ ওয়েজ দিয়ে বোঝাই যে এটা এই প্লেনের নিচে, তাহলেও কিন্তু স্যার এই স্টেরিওআইসোমারিজম এর কোনো ব্যত্যয় ঘটবে না। তারপরে হ্যাঁ। এখন তাহলে আইসোমারিজম যেগুলো বলতেছে সেটাকে আবার তিন ভাগে ভাগ করতেছে, দেখো আইসোস্ট্যাটিক, সিনডায়োটেকটিক ও থ্যাটেকটিক। আইসোস্ট্যাটিক কোনগুলো বলছে, যেগুলো হচ্ছে স্যার আইসোট্যাকটিক স্যার। আইসোট্যাকটিক, সিনডায়োটেকটিক আর অ্যাডাকটিক। আইসোট্যাকটিকে হচ্ছে কোনগুলো, যেগুলো সাইড 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 যে গ্রুপগুলো থাকবে সেগুলো একই দিকে থাকবে এবং অর্ডার থাকবে, যদি সেরকম হয় সেগুলোকে বলছে আইসোস্ট্যাটিক, সরি আইসোট্যাকটিক। যে সাইড গ্রুপগুলো আছে, সাইড গ্রুপগুলো চেনের একই পাশে থাকবে এবং সেগুলো অর্ডার মেনটেন করবে, যদি এরকম হয় সেগুলা সেই স্টেরিওআইসোমারিজমটাকে বলতেছে আইসোট্যাকটিক। এরপরে আরেকটা আছে সেটাকে বলছে সিনডায়োটেকটিক। এটা কেমন, এটা হচ্ছে যে এটাও সাইড চেনের একই সাইডে আছে কিন্তু কি কোনো অর্ডার নাই, ডিসঅর্ডার। আসলে যেটা লাস্ট, একটা উপরে একটা নিচে, 3 প্লেনের একটা উপরে একটা 3 প্লেনের নিচে। যেটা অ্যাডাকটিক সেটা কি, সেটা কোনো অর্ডারও নাই এবং সেটা কি উপরে নিচে যে কোনো ভাবেই থাকতে পারবে, একদম পুরো র্যান্ডম, সেটাকে বলতেছে অ্যাডাকটিক। এই তিনটার মধ্যে তোমাদের কি ধারণা, মানে কোনটা প্রপার্টি কেমন হবে, কোনটা এমন অবশ্যই কি অ্যামরফাস বেশি হবে কোনটা, একদম নিচেরটা তাই তো অ্যাডাকটিক, আর সবচেয়ে বেশি এক্সট্রাইন কোনটা হবে, আইসোট্যাকটিক। Yes, sir. কিন্তু পলিমারের ক্ষেত্রে তো আবার কি ওই সেই ক্রিস্টাল, মানে ক্রিস্টাল এবং অ্যামরফাস সেট ধরে কিন্তু আসলে প্রপার্টি ইয়ে করা যাচ্ছে না। তাহলে এটা এটা এখানে তোমরা বলো যে এখানে আসলে কি হবে, তাহলে কোনটা প্রপার্টি কেমন হবে তিনটার মধ্যে? অ্যাটেকটিক স্যার র্যান্ডম হবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু র্যান্ডম তো হবেই, কিন্তু এখন প্রপার্টি কেমন হবে, স্ট্রেংথ কি স্ট্রেংথ মডুলাস কেমন, স্টিফ কোনটা বেশি হবে, এখান থেকে আইডিয়া করা যায়? আইডিয়া করার খুব একটা সুযোগ নেই, মানে কিন্তু বিশেষ করে অ্যাটেকটিকের জন্য খুব একটা সুযোগ নেই। অ্যাডাকটিকটা একটু হতে পারে না, মনে করো এখানে তো যদি এখানে কিন্তু কোনো অর্ডারই নাই, আমার এখানে তো মনে হচ্ছে আমার, ক্রিস্টালাইজ হতে প্রবলেম হবে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখানে চেন ব্রেক করতে একটু কঠিন হবে না অ্যাডাকটিকে? আমার পার্সোনালি মনে হচ্ছে তাই আর কি, যে এই তিনটার মধ্যে অবশ্যই অ্যাডাকটিকটা কি হবে, এখানে যদি একটু তুমি ডিফরমেশন করতে চাও, চেন ব্রেক করতে চাও, ওর তো মনে হয় যে বেশি লোড লাগার কথা। তোমাদের মতামত থাকতে পারে, তোমাদের কি মতামত? এটা এটা বলাটা কঠিন এজন্য কেননা আমরা যদি প্রত্যেকটা আর গ্রুপকেও যদি আমরা যদি একই সাইডে ধরি বা অল্টারনেটিং সাইডে ধরি, তবে প্রবাবলি এমন হতে পারে যে 3 ডাইমেনশনে যখন তারা ব্যান্ড করে বা স্ট্রেচ করবে বা কোনো ট্যাঙ্গেল ফর্ম করবে, তখন হয়তো আর গ্রুপ বাল্কি হলে এই ট্যাঙ্গেলের বাইরের দিকে আর গ্রুপ গুলো মুভ করে থাকার চান্স বেশি। সেগুলো তো তুমি বলছো যে যদি যদি কমপ্লেক্স হয়, যদি সবগুলো একই হয় সেক্ষেত্রে কি হবে? সবগুলো একই, আর সিম্বিওটিকের মধ্যে প্রবাবলি এরকম সলিউশন ডিসপার্স করে দেবে, ক্লাম্প ফরমেশনের টেন্ডেন্সি আমার মনে হয় সিম্বিওটিকের ক্ষেত্রে কম হবে, আর আইসোটেকটিকের ক্ষেত্রে প্রবাবলি এরকম ক্লাম্প ফরমেশন বেশি হবে। অনেক প্রোটিনের ক্ষেত্রে দেখা যায় না যে হাইড্রোক্সিল গ্রুপগুলো যদি যদি একই দিকে থাকে বা অ্যামিন গ্রুপগুলো একই দিকে থাকে, তবে তারা হাইড্রোফিলিক কিছু ক্লাম্প গঠন করে গ্লোবিউল আকারে হাইড্রোফিলিক বা হাইড্রোফিলিক অ্যাটাক বিহেভ করে। সুতরাং এইভাবে দেখতে গেলে প্রবাবলি মাইসেলি টাইপ ফরমেশনের ক্ষেত্রে
আইসোটেকটিকটা বেটার হবে, কিন্তু এখন আমরা তো স্যার বলতে পারবো না যে যে মাইসেলি স্ট্রাকচারের সাথে এটা স্ট্রেংথের কি রিলেশন। হ্যাঁ, সবকিছু না জানলে বলা যাবে না, কিন্তু ওভারঅল একটু আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ সবই তো অবশ্যই তোমাকে জানতে হবে, তার সাথে এক্স্যাক্টলি বলাই যাবে না। তো ওভারঅল মনে হয় মানে একটু চিন্তা করে মতো বলা যেতে পারে যে অ্যাডাক্টিকটাই, যেহেতু এখানে আমার মনে হচ্ছে যে ইয়ে করতে কম কম লোড লাগবে, মানে এখানে অবশ্যই মানে যদি সবকিছু চিন্তা করা তো সম্ভব না, ওভারঅল একটু চিন্তা করে বলতে গেলে যে আমার মনে হয় যে লোড বেশি লাগবে আসলে ইয়েতে অ্যাডাক্টিকে আর কি, আইসোট্যাকটিক থেকে অবশ্যই। অবশ্য স্যার এটা বলা যেতে পারে যে অ্যাটেকটিককে যেন যেদিকেই ব্যান্ড করতে চাই না কেন, কেন সেদিকেই হতে পারে, কিন্তু কিন্তু আইসোটেকটিকের ক্ষেত্রে এক্ষেত্রে বেন্ডিং এর ক্ষেত্রে আইসোট্রপি চলে আসবে। যেটা সুমিত কথা বললো, অন্য কেউ কি কিছু বলবা? তোমাদের কি কি মতামত? আমি তোমাকে প্রথম ক্লাসে বলছিলাম আমি কিন্তু সব জানলেও সব বলবো না, অনেক সময় ভুলও জানতে পারি, ঠিক আছে? আমি কিন্তু এবার যেহেতু আমাদের ওবিএ ফলো করতে বলতেছে, আমি কিন্তু ক্লাসে একদম সবকিছু আমি জানলেও কিন্তু কিছু কিছু বলতেছি না আর কি। মানে তোমাদের থেকে তোমাদের একটু ফিডব্যাক আসতে হবে, সিস্টেমটা আবার আস্তে আস্তে চেঞ্জ হবে। তো অন্য কেউ কি কিছু বলবা? তুমি যেমন বললো যে ওর কাছে মনে হচ্ছে যে এখনো পুরোপুরি মানে এখান থেকে বলা যাচ্ছে না যে আসলে প্রপার্টি কেমন হবে, তোমাদের কি তাই মতামত? ক্রিস্টালিনিটি আর অ্যামরফাস হওয়া বাদে তো আর কিছু ডেফিনিটিভলি বলা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু এখন পলিমারের ক্ষেত্রে কিন্তু আবার তুমি অন্য অন্য মেটালের ক্ষেত্রে যেমন ক্রিস্টাল হলে বলে দেওয়া যায় যে কি, অ্যামরফাস হলে বলে দেওয়া যায়, পলিমারের ক্ষেত্রে আবার সেটা আবার বলা যাচ্ছে না। জি স্যার, একেবারে বলা যাচ্ছে না। হ্যাঁ, তো সেটা বাদ দাও, এখন এমনি মানে তোমার যে স্ট্রাকচার গুলো যেমন যেখানে যেরকম দেখছো সেটা চিন্তা করে কি কিছু বলা যায় যে অ্যাডাক্টিকটা কি স্টিফ বেশি হবে না অ্যাসিডাক্টিকটা বেশি স্টিফ হবে? আমার কাছে মনে হচ্ছে যে অ্যাডাক্টিকটা হওয়ার কথা আর কি, মানে এখানে যেহেতু কোনো কোনো ইয়েই নাই মানে পুরো উল্টাপাল্টা, এখানে তো আমার তো মনে হচ্ছে চেনটা ব্রেক করা টাফ আমার মনে হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে অ্যাডাক্টিকটা স্টিফ, এই যদি একই একই কম্পোজিশন সবই একই কিছু হয়, সবকিছু এক থাকে, তাহলে মনে হয় অ্যাডাক্টিকটাই বেশি স্টিফ হবে। আচ্ছা, কিন্তু তাহলে স্যার এগুলো হচ্ছে স্যার স্টেরিও এমনও তো হতে আইসোমার। সরি, কিন্তু স্যার এমনও তো হতে পারে যে যে আইসোটেকটিক ক্ষেত্রে চেইনের যে সাইডে আর গ্রুপ গুলো বেশি, সেই সেই জায়গায় বাল্ক হয়ে যাওয়ার কারণে কারণ ওইদিকে ব্যান্ড করাটা ডিফিকাল্ট। ওইদিকে পেন কর্ডি ফেল হবে, অন্যদিকে তখন আবার অন্যদিকে সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তখন তো আবার স্যার যে এটা পাশে নাই সে এভারেজ। পাশে আবার সহজ হবে, তাহলে ওভারঅল কি, তাহলে তো আবার একই হয়ে যাচ্ছে এভারেজে। কিন্তু কিন্তু এই যেটা অ্যাডাক্টিভ সেটা কিন্তু তুমি কোন দিকেই পারবে না, সব দিকে কিন্তু তোমার আটটা থাকতে পারবে আর কি, এদিকেও থাকবে এদিকেও থাকবে, উল্টাপাল্টা হয়ে থাকবে, তখন কিন্তু কোন দিকে তুমি ব্যান্ড করতে মানে একটু টাফ হবে আর কি ব্যান্ড করা। সেটা চিন্তা করে আমি বলতেছি আমার কাছে মনে হচ্ছে অ্যাডাক্টিভটাই বেশি স্টিফ হওয়ার কথা। যেগুলো সবগুলো হচ্ছে কি স্টেরিও আইসোমার বা স্টেরিও আইসোমারিজম। আরেক ধরনের আইসোমার আছে পলিমারে, সেটাকে বলে জিওমেট্রিক্যাল আইসোমার। এটা কেমন বলছে, এটা বলতেছে যদি কোনো পলিমারের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে সেই ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা আইসোমার হওয়ার পসিবিলিটি বেশি। সেখানে দেখো সেখানেও কিন্তু সাইড সাইড গ্রুপ থাকবে, যেমন এখানে দেখানো হয়েছে CH3 আর H। এই সাইড গ্রুপ গুলা যদি একই দিকে থাকে এটা কি জিওমেট্রিক্যাল আইসোমার? অবশ্যই কি কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকতে হবে, নাহলে কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার হবে না, আইসোমারিজম হবে না। এবং সাইড চেন যেগুলো থাকবে সেগুলো চেনের একই পাশে থাকতে পারে। সরি, সাইড চেন গুলো চেনের একই পাশে থাকতে পারে, চেনের দুই পাশেও যেতে পারে আর কি। যদি একই পাশে থাকে সেগুলোকে বলছে সিস জিওমেট্রিক্যাল আইসোমার, আর যদি সাইড চেন গুলো ভিন্ন ভিন্ন সাইডে থাকে সেগুলোকে বলছে ট্রান্স জিওমেট্রিক্যাল আইসোমার। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার কখন হচ্ছে, মেইনলি যখন কার্বন কার্বনের ডাবল বন্ড থাকবে এবং এবং কি সাইড চেন গুলো তো অবশ্যই সাইড চেন তো থাকবে, সাইড চেন গুলো এক পাশে থাকতে পারে দুই পাশে থাকতে পারে, কোন সাইড চেন গুলো কোন পাশে আছে সেগুলোর উপর ডিপেন্ড করে আবার এটাকে দুই ভাগে ভাগ করছে সিস আর ট্রান্স। এটা কি বুঝেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখানে এখানে কি মনে হয় আবার সব জায়গাতে একই জিনিসই চলে আসছে, এই দুটার মধ্যে আবার কম্পেয়ার করলে কোনটা কি বলো দেখি, কি দুই সাইডে থাকলে কি কি কেমন হবে, এক সাইডে থাকলে কেমন হবে? সিস এর ক্ষেত্রে লোকাল লোকাল পোলারিটি বেশি বেশি হবে। সিস প্যাকিং হতে হতে একটু একটু প্রবলেম হবে, ট্রান্স প্যাকিং হতে হতে একটু ইজি হবে। ফলে আমি বলতে পারি যে ট্রান্সে তো মনে হয় টাফ আর ট্রান্সে তো মনে হয় স্টিপ বেশি আর কথা। ঠিক স্টিফনেসের কথা কথা বলতে পারবো না, কিন্তু কিন্তু এতটুকু বলতে বলতে পারি যে
যে পোলারিটি, মানে পোলারিটি বা ভ্যান্ডারওয়ালস টাইপ টাইপ বন্ডিং সিসের দিকে হওয়ার চান্স বেশি। এবং এবং আমি যদি প্যাকিং এর এফিসিয়েন্সি চিন্তা করি, সিসটা ধরুন একটা একটা কি বলবো, যে স্ট্যাগার্ড ইউ আকৃতির শেপ, সেখানে চেন গুলো খুব ইজিলি ফিট হয়ে থাকতে পারবে না, মানে এদের মধ্যে কিছুটা গ্যাপ থাকবে। আর ট্রান্স গুলো তো হচ্ছে জিগজ্যাগ। এই জিগজ্যাগ গুলো একটা একটার মধ্যে যদি মোটামুটি ফিট হয়ে যায়, তবে এটার মধ্যে প্যাকিংটা ভালো হবে, ফলে ট্রান্সের ডেনসিটিটা একটু বেশি হওয়ার কথা। সেটা চিন্তা করলে তো তাহলে ট্রান্সিস্টিভ বা ট্রান্সের প্রপার্টি বেটার হবে আর কি সিস থেকে। জি, সেটা এক অর্থে বলা যায়। আবার আমি এটাকে অন্যভাবে বলতে পারি যে সিসের ক্ষেত্রে যেহেতু দুটো সাবস্টিটুয়েন্ট গ্রুপেই একদিকে আছে, সুতরাং বা আমি বলতে পারি চেইনের দুটো অংশই যেহেতু একই দিকে আছে, সুতরাং তাদের মধ্যে রিপালশন হওয়ার টেন্ডেন্সিটা একটু একটু বেশি। আর ট্রান্সের ক্ষেত্রে যেহেতু বাল্কি চেইন গুলো দুটো আলাদা, সুতরাং তাদের মধ্যে রিপালশন হওয়ার চান্স কম। সুতরাং আমরা যদি থার্মোডাইনামিক্স দিয়ে চিন্তা করি, তাহলে বলতে পারবো যে যে সিসের চেয়ে ট্রান্স বেশি স্টেবল। সেটা চিন্তা করলে তো প্রপার্টি তাহলে তারই ভালো হবে আর কি, বেটার হওয়ার কথা। তাহলে তাহলে পলিমারের যে ক্যারেক্টারিস্টিক যেহেতু বললাম এই পর্যন্ত, প্রথম ফ্যাক্টরটা কি যে পলিমারটা কেমিস্ট্রি কি, মানে কি দিয়ে তৈরি, মারগুলা কি। এরপরে কি যদি সবগুলা মার একই হয় তাহলে তারপর ডিপেন্ড করবে কি তার মলিকুলার ওয়েটটা কেমন। তারপর আমি কি বললাম, মনে করো যে মলিকুলার ওয়েট কেমিস্ট্রি সাইজ একই, তখন ডিপেন্ড করবে কিসের উপরে, শেপ কেমন, কি কোনো টুইস্টিং আছে, বেন্ডিং আছে, এসব আছে কিনা। লাস্টে আরেকটা ফ্যাক্টর এফেক্ট করে পলিমার প্রপার্টি, সেটা হচ্ছে স্ট্রাকচারটা কেমন। স্ট্রাকচার আমরা এবার 4 ধরনের বলছিলাম, লিনিয়ার, ব্রাঞ্চ, ক্রস লিঙ্ক, নেটওয়ার্ক। জেনারেলি ক্রস লিঙ্ক নেটওয়ার্কে আসলে আইসোমার হওয়ার সম্ভাবনা মনে হয় একটু কমই থাকে, সেক্ষেত্রে বেশি থাকে হচ্ছে লিনিয়ার ব্রাঞ্চের মধ্যে। বা অথবা আমরা বলতে পারি যে ক্রস লিঙ্ক বা নেটওয়ার্কে আইসোমার এত বেশি হয় যে এদের র্যান্ডমনেস অনেক বেশি, ফলে এটাকে আমরা ঠিক সে অর্থে ক্লাসিফাই করতে পারি না লোকালি। সেটা হতে পারে, সেটা হয়তো বা তাই আর কি। তারপরে লিনিয়ার ব্রাঞ্চকে আবার আইসোমারের স্টেটের উপর ডিপেন্ড করে আবার দুই ভাগে ভাগ করতেছে, স্টেরিও আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার। স্টেরিও আইসোমার আবার কি আইসোট্যাকটিক, সিনারিটিক, অ্যালেকট্রিক। জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে সিস আর ট্রান্স। এই ফ্যাক্টরগুলোর উপরেই ডিপেন্ড করবে আসলে যে ওভারঅল পলিমারের প্রপার্টি গুলো কেমন হবে। আর একটা টার্ম আছে যেটা আমি একটু বলবো, সেটা হচ্ছে কোপলিমার। কোপলিমারটা কি, এটা কি কেউ জানো? পলিমারে ভিন্ন ভিন্ন মার বা রিপিটিং ইউনিট ইউজ করা হয়। বা মার যদি ভিন্ন ভিন্ন হয় সেগুলোকে বলবে কোপলিমার। তো প্রপার্টি এনহ্যান্স করার জন্য এখন অনেক ক্ষেত্রেই সিঙ্গেল মানে কি মনোমার, মানে কি একটা সিঙ্গেল মার ইউজ না করে অনেক ক্ষেত্রে এখন কোপলিমার ইউজ করা হচ্ছে। কোপলিমার গুলাকে আবার কয়েক ভাগে ভাগ করেছে, যেমন এই 4টা ছবি এখানে দেওয়া আছে। এ নাম্বারটা কি বলো দেখি কেউ, যে এ নাম্বারটা কেমন। এখানে কি লালটা হচ্ছে এক মার, নীলটা হচ্ছে এক ধরনের মার। এ নাম্বারটা কেমন, এটা কি 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 কোপলিমার বলা যাবে এটাকে? র্যান্ডম এক কথায়। র্যান্ডম এক কথা, কারণ কি এখানে কি যে লাল, নীল আর লাল বা নীল আর কমলা, এরা কিন্তু কোনো অর্ডার নাই, উল্টাপাল্টা হয়ে আছে। তো বি নাম্বারটা কেমন? কালা নীল একটা পর আরেকটা অল্টারনেটিং। অল্টারনেট, তাহলে এটাকে বলে অল্টারনেট। প্রথমটা হচ্ছে র্যান্ডম, সেকেন্ড হচ্ছে অল্টারনেট। সি নাম্বারটা কেমন? কয়েকটা আর একসাথে, তারপরে কয়েকটা ব্লু, কয়েকটা রেড একসাথে, তারপর কয়েকটা ব্লু, তাহলে এভাবে। কয়েকটা ব্লু কয়েকটা রেড, এটাকে বলছে গ্রাফট। গ্রাফটিং করছে, মনে করো কয়েকটা লাল একসাথে করে তারপরে ব্লক স্যার। এটা ব্লক তো। আচ্ছা, এটা ব্লক। গ্রাফ হচ্ছে এই পাশে হচ্ছে ব্লক। ব্লক মানে কি কয়েকটা একই ধরনের কয়েকটা একসাথে, তারপর আপনি নীলটা কয়েকটা একসাথে, আবার লাল কয়েকটা একসাথে, নীল কয়েকটা একসাথে। লাস্টেটাকে বলতে হচ্ছে গ্রাফ। যেমন একটা নীল থেকে লাল বের হয়েছে, আবার এমন হতে পারে লালের চেন, সেখান থেকে নীল বের হয়েছে। এই কোপলিমারটা আবার এই 4 ধরনের। প্রথমে হচ্ছে র্যান্ডম, পরে হচ্ছে অল্টারনেট, তারপরে হচ্ছে ব্লক, তারপর হচ্ছে গ্রাফট। এইখানে প্রপার্টি কেমন বলা দেখাচ্ছে, গ্রাফটার এর মধ্যে কেমন প্রপার্টি, গ্রাফটার ব্লকের মধ্যে কোনটা ডেনসিটি বেশি, কোনটা কম? যেহেতু স্যার ব্লকের ক্ষেত্রে ব্লক একদম লিনিয়ারও হতে পারে, কিন্তু গ্রাফট হলে তাকে ব্রাঞ্চড হতেই হবে। সুতরাং আমরা বলতে পারি যে ব্লকের ডেনসিটি বেশি হওয়ার ব্লকের কথা। ডেনসিটি গ্রাফের থেকে বেশি, হ্যাঁ। যদি কম্পোজিশন একই থাকে, ওভারঅল কম্পোজিশন একই থাকে, তাহলে অবশ্যই কি ব্লকের ডেনসিটি গ্রাফ থেকে বেশি হবে। আচ্ছা, উপরে গুলার কি অবস্থা, র্যান্ডম, লিনিয়ার? এগুলোর ক্ষেত্রে বলাটা হয়তো খানিকটা কঠিন, কিন্তু এটা বলতে পারি যে র্যান্ডমের ক্ষেত্রে ক্ষেত্রে যে ব্যান্ডিংটা হবে,
র্যান্ডমের ক্ষেত্রে বেন্ডিংটা হবে হবে আক্ষরিক অর্থে র্যান্ডম, এবং সেখানে হয়তো ক্রিস্টালিনিটি আসার চান্স খুবই কম। কিন্তু অল্টারনেটিং এর ক্ষেত্রে এই র্যান্ডমনেস এর মধ্যে কিছু একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যাবে, এবং এবং তাদের ক্রিস্টালিনিটি বেশি হওয়ার কথা। তা তো দেখাই যাচ্ছে হবে, অবশ্যই এর থেকে বিতে ক্রিস্টালের পরিমাণ বি নাম্বারে এর থেকে অবশ্যই বেশি হবে আর কি। ক্রিস্টাল দিয়ে কি আর এখানে বলা যাচ্ছে যে প্রপার্টি কেমন? আর স্যার আমি বলতে পারি যে অল্টারনেটিং আর ব্লকের ক্ষেত্রে যদি আমরা প্রপার্টি ভাবতে চাই তবে বুঝবো যে যে ব্লকের ক্ষেত্রে যে চেইনের সেগমেন্ট গুলো আছে, এই এক একটা সেগমেন্টের কিন্তু কিন্তু বেন্ডিং টেন্ডেন্সি এক 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 রকম। হ্যাঁ, ফলে তাহলে সেক্ষেত্রে তাহলে ফলে তো কি হবে হয়তো তাহলে? হ্যাঁ, হয়তো দেখা যাবে যেখানে যেখানে একটা ছোট একটা রিজিড মলিকিউল খুব বেশি রিজিডিটি দিতে পারছে না, সেখানে একটা বড় ব্লক বেশ বেশ কি বলবো যে অনেক ভালোই রিজিডিটি দিতে পারছে। আর একটা ছোট একটা ফ্লেক্সিবল মলিকিউল হয়তো টার্ন করার জায়গা পাচ্ছে না, কিন্তু একটা লম্বা মলিকিউলের ফ্লেক্সিবল মলিকিউলের চেইন ছোট হলেও এটা আরেকটু বড়, তো এটা হয়তো আরেকটু টার্ন বা টুইস্ট বা বাঁকার টেন্ডেন্সি আছে। ফলে দুটোর আলাদা আলাদা পলিমারে যে মলিকিউলার ডিক্টেটেড মেকানিক্যাল প্রপার্টি আছে, সেটা প্রবাবলি অ্যামপ্লিফাইড হবে। কি ব্লকে বেশি হবে তাই বলছো তুমি? অন্তত কিছু কিছু ক্ষেত্রে তো হবেই, যেমন ধরুন যে যে রিজিড কেন মলিকিউলার র্যান্ডমে তাহলে কি হবে? র্যান্ডমে কি যেখানে তুমি বলছো যে পলিমারটা স্ট্রং বেশি, যে মার্কগুলো স্ট্রং সেখানে বেন্ড হবে না, কিন্তু কি নর্মটাতে বেন্ড হয়ে যাবে? আমি বলছি ওখানে তো স্যার র্যান্ডমলি হবে। হয়তো যেখানে চেইনের লেন্থ খুবই ছোট, সেখানে সেখানে ফ্লেক্সিবল মলিকিউল থাকা সত্ত্বেও খুব লং রেঞ্জ ফ্লেক্সিবিলিটি শো করবে না। আর যেখানে রিজিড অ্যাটম গুলো আছে, বা সরি রিজিড মলিকুলার এন্টিটি বা মার গুলো আছে, সেখানেও তো রিজিডনেস খুব বেশি পাওয়া যাবে না, কেন এটার আশেপাশে তো আর রিজিড অ্যাটম নেই। সেটা চিন্তা করলে তো তাহলে বি নাম্বারটা স্ট্রং বেশি হবে। না স্যার, কিন্তু ডি নাম্বারে তো স্যার আবার ডেনসিটিটা স্যার তো অনেক ডেনসিটি অনেক কি? কম। ডেনসিটি তো একই হওয়ার কথা, এয়ার বিট ডেনসিটি যদি যদি তোমার একই একই এ কম্পোজিশনে বি হয়। সি এর ডেনসিটি কাছাকাছি হবে কিনা সেটা বলা যাচ্ছে না, কিন্তু এটা বলতে চাচ্ছে এ যদি অ্যামরফাস হতে পারে এবং বি যদি ক্রিস্টালাইন হতে পারে, তবে বি এর ডেনসিটি হয়তো একটু বেশি হবে হবে এর চেয়ে, কেন চেইন আরো ভালোভাবে প্যাকড অবস্থায় থাকবে। আর বি আর সি তুলনা করলে কি, যেটা হচ্ছে তোমার কি ব্লক আর অল্টারনেট, সে দুটার মধ্যে কেমন? মানে এখানেও কিন্তু একটা একটা, এখানে চারটা চারটা, তাহলে এই দুটার মধ্যে বলো, এই দুটার মধ্যে বলা একটু সহজ আর কি। বি আর সি তুলনা করলে কি হতে পারে? বি এবং সি এর তুলনা করে তো খুব বেশি মানে বিতেও কি আর লালার নীল এখন, আর এখানে হচ্ছে একটা একটা করে, আর মানে করো সিতে হচ্ছে কি পাঁচটা পাঁচটা করে। এই দুটার মধ্যে চিন্তা করলে কি হবে? দুটা স্ট্রাকচার কিন্তু ওভারঅল স্ট্রাকচার একই, শুধু এখানে ব্লক করা আছে, এখানে ব্লক করা নাই। সেই ক্ষেত্রে কি হতে পারে? কি ব্লক যেখানে ব্লক আছে সেটাই বেন্ড করাই কঠিন হবে, নাকি যেখানে ব্লক নাই শুধু অল্টারনেট সেটা 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 কঠিন হবে? আর সবচেয়ে সবচেয়ে স্টিফ কোনটা হওয়ার সম্ভাবনা এখানে এই চারটার মধ্যে? মানে কোনটা স্যার ডিফরমেশন হচ্ছে সবচেয়ে ভালো করে টলারেট করতে পারবে? আমার মনে হয় যে ডেনসিটি কম থাকা সত্ত্বেও গ্রাফটে হয়তো স্টিফনেস বেশি হবে, এই কারণেই যে কেননা তাহলে তাহলে বি চেইন এই চেইনের মধ্যে পাকার গ্রাফ হতে চাইবে, কিন্তু এদের মধ্যে তো বন্ডিং বি এর মতো মতো হবে না। ফলে স্টিফনেসটা হয়তো স্টিফনেসটা হয়তো দিতেই বেশি হওয়ার কথা, যদিও এটা হচ্ছে ওই চেইনের ইন্টারনাল বেন্ডিং টেন্ডেন্সির উপর নির্ভর করবে। গ্রাফটের তো হওয়ার সম্ভাবনা ঠিক আছে, কিন্তু গ্রাফট তো আবার ডেনসিটি মানে ডেন্সলি প্যাক আসলে হবে না। সেক্ষেত্রে গ্রাফটা গ্রাফটের ডেন্সিটি তো হবে না। হওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে না যে গ্রাফটে হতে পারে। গ্রাফটে তো তোমার ডেনসিটি এমনি এমনি তো ডেনসিটি কমে আসছে, হ্যাঁ, তাকে কিন্তু এফিসিয়েন্সি এমনি কমে আসছে। এখানে স্যার স্টিফনেস হচ্ছে হচ্ছে মেকানিক্যাল ডিফরমেশনকে কাউন্টার করা, কিন্তু মেকানিক্যাল ডিফরমেশন যদি কাউন্টার করতে চায়, তবে
তবে র্যান্ডম বা অল্টারনেটিং এর দুটোর মধ্যে যে কোনো একটা হবে, কেননা গ্রাফটের যে রিজিয়নে অপেক্ষাকৃত ফ্লেক্সিবল মলিকিউল একটা লম্বা জায়গা আছে, ওই জায়গাগুলো তো বেশি ব্যান্ড করবে, ফলে সিএস স্টিফনেস একটু কম হওয়ার কথা, কিন্তু এমনিতে ফ্লেক্সিবিলিটি আর স্ট্রেংথের ব্যালেন্স সিতেই সবচেয়ে বেশি হবে, মানে সেটা ঠিক ফ্লেক্সিবিলিটি আছে, স্ট্রেংথের ব্যালেন্স। হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা হয়তো আবার হবে আর কি। তাহলে ওভারঅল আমার মনে হচ্ছে কি, তাহলে কোনটা বলতেছো, বি নাম্বারটাই তাহলে ওভারঅল প্রপার্টি মানে বি নাম্বারই বেটার হবে সবচেয়ে বেশি আর কি। এটা স্যার বলা যাচ্ছে না, কিন্তু আমি বলতে পারছি যে সি নাম্বার হচ্ছে মেকানিক্যাল প্রপার্টির কম্বিনেশনটা সবচেয়ে ভালো হবে। কি অন্যরা কি, তো অন্যদের মতামত কি, কিছু বলতে চাও কিনা? না, পরীক্ষা কিন্তু এরকম এই টাইপের প্রশ্ন আসতে পারে আর কি, মানে একদম তোমাদের এই চিন্তা করে অ্যান্সার করতে হবে, এই টাইপের প্রশ্ন হয়তো হবে আর কি। অন্য কেউ কিছু বলবা? আর তোমাদের সিটি গুলা কেমন ছিল আগের টার্মে? তোমরা কি ওপেন বুক দিয়েছো নাকি ক্লোজ বুক দিয়েছো সিটি? কিছু ওপেন বুক ছিল, কিছু ক্লোজ বুক ছিল। আচ্ছা, এই চারটা সম্পর্কে আর কেউ কিছু কি বলতে চাও? এ এবং বি এর মধ্যে স্যার ডিফারেন্সটা বের করাটা খুবই কঠিন, কারণ আমরা বুঝতে পারছি না যে এই অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে কি ধরনের মেকানিক্যাল প্রপার্টি চেঞ্জ করবে, যে জাস্ট ক্রিস্টালিনিটি ছাড়া এ আর বি এর মধ্যে। হ্যাঁ, সেভাবে তুমি যদি চিন্তা করতে চাও তাহলে কিন্তু তোমাকে ওভারঅল সবই জানতে হবে আসলে। যদি একদম এত অ্যানালাইসিস করতে চাও তাহলে তোমার আরো আরো যতগুলো ফ্যাক্টর আছে সবগুলাই আসলে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে। যদি আমরা জানতাম যে এবং এ এবং বি এর মধ্যে রিলেটিভ রিলেটিভ বন্ডিং এবিলিটি, মনে করুন একটা ধরুন হচ্ছে এনএইচ গ্রুপ আর একটা হচ্ছে সিও গ্রুপ, তাহলে সেক্ষেত্রে বলতে পারতাম যে যে এখানে তারা তারা পোলারিটির ব্যাপার আছে, এখানে পোলারিটি ব্যালেন্স হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি রিপিটেটিভ পোলারিটির ফলে কি প্রপার্টি চেঞ্জ হয় সেটা আমরা জানি, রিপিটেটিভ অ্যাটমের ফলে কি কি প্রপার্টি হয় সেটা আমরা মেটালের ক্ষেত্রে দেখি, কিন্তু চেইনের মধ্যে একই রিপিট ইউনিট এবং সেটাও আবার ক্রিস্টালিক্যালি অ্যারেঞ্জমেন্ট, সেটার ফলাফল কি হতে পারে সেটা আমাদের জানা নেই। হ্যাঁ, এটাই কমপ্লেক্স আর কি, মানে পলিমারের আসলে প্রপার্টি গুলাকে বলা একটু কঠিনই, আসলে ওভারঅল প্রপার্টি বলা একটু টাফ। কিভাবে যে আছে স্ট্রাকচার গুলো আসলে একদম পুরোটা অ্যানালাইসিস না করে আসলে বলা যাবে না। জাস্ট স্টেরিও কেমিস্ট্রি ভালো করে বুঝে তারা হয়তো পারবে। আমাদের স্যার কেমিস্ট্রি কোর্স যদি কেমিস্ট্রিতেও যদি স্ট্রাকচার প্রপার্টি রিলেশনশিপ আর একটু ডিপলি পড়ানো হতো তাহলে হয়তো আমরা আর একটু বেশি প্রেডিক্ট করতে পারতাম। এখন এর থেকে বেশি ডিপে যাওয়া সম্ভব না, তোমাদের একটা কোর্সের মধ্যে এত কিছু বলে ফেলছে যে আমাকে তো আগাইতে হবে আর কি। এই কোর্স না স্যার, আমরা কেমিস্ট্রি কোর্স 1-1 1-2 ওই কোর্সগুলোতে। ওখানে ওখানে পড়ায় না, ওখানে তো সারা পড়ানোর কথা, ওখানে পড়ায় না। স্যার হ্যাঁ, ওখানে আমাদের ওখানে স্টেরিক হিন্ডারেন্স সম্পর্কে সম্পর্কে বলা হয়েছে, এই আইসোমারিজম, তারপরে আরএস বা ইজেড, এমনি ইজেড টাইপ আইসোমারিজম এসব পড়ানো হয়েছে, কিন্তু স্ট্রাকচার প্রপার্টি রিলেশন এতটা ডিপে গিয়ে আমাদের পড়ানো হয়নি। বুঝতে পারছি। আচ্ছা, আমি তোমাদের স্ট্রাকচার এই পর্যন্তই আর কি, পলিমার স্ট্রাকচার সম্পর্কে এইটুকুই বলছি আমি। আছি এরপরে ক্লাসে আমি পলিমার প্রপার্টি শুরু করব, সেটা তো মনে স্যার হয়। হ্যাঁ বলো। কোন কোন সেকশন পড়ে আসবো? আমি বলতেছি, এই চ্যাপ্টারের মধ্যে আর কিছু পড়ার, মানে একটা পড়ার ছিল পলিমার টাইপ, যে থার্মোস্ট্যাট থার্মোপ্লাস্ট তোমরা জানো, তারপর আমি পলিমার টাইপ যখন বলবো তখন বলবো আর কি। এই যে পলিমার যেটা আছে তোমার কই, স্যার কি কথা বলছেন? আমি বললাম যে এখানে ইয়ে আছে থার্মোস্ট্যাট থার্মোপ্লাস্টিক, এটা সম্পর্কে এটা বলা আছে। 14.9 স্যার, 14.9। সেটা আমি পলিমার টাইপ যখন বলবো তখন বলবো আর কি। একটা জিনিস একটু জাস্ট দেখে নাও, এটা আমি পরেও একবার বলবো, আজকে একটু বলি আর কি। এটা পলিমার প্রপার্টি যখন পড়াবো তখনও বলবো যে কোনো একটা পলিমার কি সেমি ক্রিস্টালাইন, তার মধ্যে ক্রিস্টালাইন ফেজও থাকবে, অ্যামরফাস ফেজও থাকবে। এখন যে কোনো একটা পলিমার কত পার্সেন্ট ক্রিস্টাল আছে সেটা বের করতে হলে যদি তুমি ডেনসিটি জানো, ডেনসিটি গুলো থেকে বের করে ফেলা যায়। ইকুয়েশন দেওয়া আছে 14.8। তো এখানে কি চারটা আমার চারটা হচ্ছে রো সি, একটা হচ্ছে রো এস, আর হচ্ছে রো এ। তো রো সি কি, যদি যে পলিমারটা তুমি ক্রিস্টালাইন বের করবা সেটা যদি পুরোপুরি ক্রিস্টালাইন হইতো তাহলে তার যে ডেনসিটি সেটা হচ্ছে রো সি, আর সে যদি পুরোপুরি অ্যামরফাস হইতো তার যে ডেনসিটি সেটা হচ্ছে রো এ। পার্টিকুলার একটা কেসে যে কোনো যে ম্যাটেরিয়ালটা তুমি ক্রিস্টালিটি বের করবে তার যদি ডেনসিটি রো এস হয়, সেক্ষেত্রে তুমি তিনটা ভ্যালু জানলে সেখান থেকে তুমি সেই পলিমারটা কত পার্সেন্ট ক্রিস্টাল আছে সেটা বের করে ফেলা যায়।
এটা আমি আজকে একটু জাস্ট বললাম, কিন্তু যখন প্রপার্টি পড়াবো তখন আবার একটু বলবো আর কি। আরো এই চ্যাপ্টার, তাহলে এই চ্যাপ্টার থেকে আমি যেটুকু বলেছি এইটুকুই পড়তে হবে, বাকিগুলো না পড়লেও চলবে। আমি এর পরে ক্লাসে শুরু করবো হচ্ছে পরের চ্যাপ্টার, দেখো পরে হচ্ছে পলিমার প্রপার্টি। মানে স্যার এখন 14 চ্যাপ্টার থেকে আর কোনো সেকশন আমাদের পড়ার দরকার নেই, জাস্ট আর একটা হচ্ছে থার্মোসেট থার্মোপ্লাস্টি, ওটা আমি যখন টাইপ বলবো তখন বলবো। তাহলে এর পরের দিন আমি চ্যাপ্টার 15 শুরু করবো প্রথম থেকে একদম। ডিফর্মেশন কেমন হবে, স্ট্রেস টেস্ট বিহেভিয়ার গুলো কেমন পলিমারের, সেগুলো মেকানিক্যাল বিহেভিয়ার পড়ানো শুরু করবো। তোমরা যেটুকু পড়ো দেখি, আমি জানি না কতটুকু পড়াবো, 15 থেকে শুরু করবো আর কি। প্রথম থেকে শুরু করে কতটুকু যাবা? ফ্র্যাকচার পর্যন্ত, মেকানিক্যাল পর্যন্ত, এই পর্যন্ত যদি পারো একটু দেখে নিও, অনেক কিছু আছে। 15.1 থেকে 15.5। হ্যাঁ, পারলে এই পর্যন্ত পড়ে আসবে, 15.5 পর্যন্ত একটু দেখে আসো আর কি এরপরে ক্লাসের জন্য। আচ্ছা, আর একটা কথা বলি, কালকে একটু আমি নিতে পারতেছি না, কালকে একটু ঢাকার বাইরে যেতে হবে আমাকে। আমি সোমবারে ক্লাসে, মঙ্গলবারে আবার ক্লাস নিবো তোমাদের, কালকে আর নিচ্ছি না, ঠিক আছে? কালকে ক্লাসটা নিতে পারছি না, আমাকে ঢাকার বাইরে যেতে হবে ডিপার্টমেন্টের কাজে। আমি মঙ্গলবারে ক্লাস নিবো তোমাদের, কালকে ক্লাসটা নিচ্ছি না। অনলাইনেও নিতে পারবেন না স্যার? ফোনে? বুঝি নাই। না, ফোনে পাবো না, ফোনে পাবো না, ফোনে পাবো না। আমি এই যে ফ্লাই করতে হবে তো, আমি ঢাকার বাইরে যাবো আর কি। আমি ওকে ওকে স্যার। কালকে নিতে পারছি না, আমি মঙ্গলবারে তোমাদের ক্লাসটা নিবো আর কি। তোমরা সবাই থাকলে আমি একটু রোল কল করতেছি। যে রেকর্ড করছো সে বন্ধ করে ফেলতে পারো। রোল 1। ইয়েস স্যার। রোল 2। প্রেজেন্ট স্যার। 3। Present, sir. 4। প্রেজেন্ট স্যার। 5। Present, sir. 6। প্রেজেন্ট স্যার। 7। রোল 7। আচ্ছা, অনেকে কিন্তু এখনো ক্লাসে আসে নাই, তারা কি, তাদের কি মানে জানতে পারতেছে না নাকি? অনেকে এখনো একটা ক্লাসেও আসো নাই। রোল 7 কি আছো? রোল 8। Present, sir. রোল 9। ইয়েস স্যার। 10। ইয়েস স্যার। 11। প্রেজেন্ট স্যার। 12। ইয়েস স্যার। 13। Roll 13. 14. Roll 14. 15. Yes, sir. 16. Yes, sir. 17. Yes, sir. 18. Yes, sir. 19. Yes, sir. 20. Roll 20. 21. Yes, sir. 22. Roll 22. Roll 22. 23. Roll 23. 24. Yes, sir. 25. Roll 25. 26. Roll 26 acho? 27. Yes, sir. 28. 29. Yes, sir. 30. Yes, sir. 31. Sir. 33. Yes, sir. 34. Yes, sir. 35. Roll 35. 36. ইয়েস স্যার। 37. Roll 37 acho? 38. Present, sir. 39. Yes, sir. 40. Yes, sir. 41. Yes, sir. 43. 42, sir, present. 42 present. Oh, 42. 42. 42, sir, present. 44. Yes, sir. 45. Yes, sir. 46. Yes, sir. 47. Present, sir. 48. Yes, sir. 49. Yes, sir. 50. Yes, sir. ওকে, তাহলে আমার সাথে যারা থিস করছো চারজন একটু থাকো, তোমার সাথে একটু কথা আছে আর কি। আর স্যার বাকিরা একটা জিনিস, হ্যাঁ স্যার একটা জিনিস বলার ছিল। আপনি বলেছিলেন যে রেজিস্ট্রেশনের সময় ওই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর যে কোর্সটা, হ্যাঁ, ওইটা নিতে হবে। ওটা স্যার অপশনটা কিন্তু দেয়া নাই আমাদের আর 41 এর। অন্য ইয়েতে যাও, 41 নাই কিন্তু ইয়েতে আছে, 3 আছে। তোমার কোর্সটা অফার করা আছে, তুমি পুরো লিস্টটা দেখলে ওখানে দেখবে, ওখানে তোমাদের 41 নাই কিন্তু এটা 3 আছে, ওইখান থেকে সিলেক্ট করতে হবে।
আচ্ছা ঠিক আছে সবাই একটু করে ফেলো, কিন্তু যারা করেছো তো করে ফেলেছো, না করলে কিন্তু যদি এখন না করে থাকো তাহলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং 300 রেজিস্ট্রেশন করবা এবার তোমরা সবাই। আমার সাথে যারা আছো 4 জন, তারা একটু থাকলে থাকো, আর বাকিরা লিভ নিতে পারো। তোমাদের সাথে আবার মঙ্গলবারে দেখা হবে। মুর্শিদা, তুমি কি আমার মেল পেয়েছিলা? জি স্যার। তাহলে একটু পড়াশোনা শুরু করো আর কি।